ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি জানাবো 2021 সালের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক কিংবা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর আন্ডারে ক্লাস 9-এর পরিবেশ ও ভূগোল। এই অ্যাক্টিভিটি টাস্কের জন্য তোমাদের 50 নম্বর ধার্য করা হয়েছে। এক দাগে দেখো বলা আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম কোয়েশ্চেনটিতে আছে সৌরজগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকবে না সেটি হলো এরা আকারে বড়, এদের নির্দিষ্ট কক্ষপথ আছে, এরা কঠিন শিলায় গঠিত এবং ডি নম্বরে আছে এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত। এর জন্য কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের অপশান গ, অর্থাৎ এরা কঠিন শিলায় গঠিত। দ্বিতীয় কোয়েশ্চেনে বলা আছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, কুমেরু বৃত্ত রেখা নাকি সুমেরু বৃত্ত রেখা। এটির জন্য তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান খ, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা। 3 নম্বরে আছে মানবিক সম্পদের একটি উদাহরণ হলো সূর্যালোক, প্রাকৃতিক গ্যাস, দক্ষতা নাকি ভূতাপ শক্তি। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান গ, অর্থাৎ দক্ষতা। 4 নম্বরে আছে বিষুবরেখার ধ্রুবতারার উন্নতি কোণ হল 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি নাকি 45 ডিগ্রি। এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ক, অর্থাৎ 0 ডিগ্রি। 5 নম্বর কোয়েশ্চেনে আছে ভূ আলোড়ন ভূপৃষ্ঠে আনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, গ্রস্ত উপত্যকা নাকি মহাদেশ। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান খ, অর্থাৎ ভঙ্গিল পর্বত। 6 নম্বর কোয়েশ্চেনটি হলো ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে দেখো প্রথমে বলা আছে তিস্তা নদী জোয়ারের জলে পুষ্ট, দার্জিলিং জেলা দৈনিক উষ্ণতার প্রসর বেশি, মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জলধারণ ক্ষমতা কম এবং ডি নম্বরে আছে পাইন ম্যানগ্রোভ উদ্ভিদ। এখানে সঠিক জোড়াটি হবে অপশান গ, অর্থাৎ মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জলধারণ ক্ষমতা কম। 7 নম্বরে আছে অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সর্বোচ্চ অক্ষরেখার মান 0 ডিগ্রি, প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, প্রতিটি অক্ষরেখার পরিধি সমান। এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান গ, অর্থাৎ অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। 8 নম্বরে আছে বিদার অগ্নমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হল স্তূপ পর্বত, লাভা পর্বত, পর্বত বেষ্টিত মালভূমি নাকি আগ্নেয়গিরি। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান খ, অর্থাৎ লাভা মালভূমি। 9 নম্বর কোয়েশ্চেনে আছে ঠিক জোড়াটি নির্বাচন করো। প্রথমটিতে আছে দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান, পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল নাকি অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল। এখানে তোমাদের সঠিক জোড়াটি হয়ে যাবে অপশান খ, অর্থাৎ কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এছাড়া 2 দাগে দেখো তোমাদের বলা আছে শূন্য স্থান পূরণ করো। এখানে প্রথম কোয়েশ্চেনে আছে দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে, এখানে অ্যান্সার হয়ে যাবে সমকোণে ছেদ করেছে। পরেরটিতে দেখো আবহ বিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার ওপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে অ্যান্সার হবে রেগলিত বলে। 3 নম্বরে হবে দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো, অ্যান্সার হয়ে যাবে তিস্তা। 3 দাগে দেখো বলা আছে বাক্যটি সত্য হলে সঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম কোয়েশ্চেনে আছে নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক, এই স্টেটমেন্টটি একেবারেই ভুল। 3 নম্বরে দ্বিতীয় কোয়েশ্চেনে আছে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়নবায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এখানে এই স্টেটমেন্টটি একেবারেই সঠিক নয়, তাই এখানে আমরা ভুল লিখেছি। পরেরটিতে আছে অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ার ভাটা শক্তি, এই স্টেটমেন্টটি একেবারেই সঠিক, তাই এখানে আমরা ঠিক লিখেছি। 4 দাগে বলা আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম কোয়েশ্চেনটিতে আছে কোনো স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে। এর অ্যান্সার হবে কোনো স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিপাত স্থানের দ্রাঘিমা হবে 180 ডিগ্রি থেকে 24 ডিগ্রি আমাদের মাইনাস করতে হবে, যার অ্যান্সার হবে 156 ডিগ্রি।
দ্বিতীয় কোয়েশ্চেনটিতে আছে একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। এর উত্তর হবে একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম হলো তিব্বত মালভূমি। 3 নম্বর কোয়েশ্চেনে আছে কোনো জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহ বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহ বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়? এর অ্যান্সার হবে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহ বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। 5 দাগে দেখো বলা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এর প্রথম কোয়েশ্চেনে আছে কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো। এর উত্তরটি হবে কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি হলো প্রথম হবে কার্যকারিতা, দ্বিতীয়টি হবে উপযোগিতা বা অভাবমোচনের ক্ষমতা, 3 নম্বরে হবে গ্রহণযোগ্যতা, 4 আছে সর্বজনীন চাহিদা, 5 আছে পরিবেশ মিত্রতা। 5 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে আছে জিপিএসের দুটি ব্যবহার উল্লেখ করো। জিপিএসের দুটি ব্যবহার হলো ভূপৃষ্ঠের কোনো স্থানের সঠিক অবস্থান ও উচ্চতা নির্ণয়ে, যানবাহন চলাচলের সঠিক দিশা দেখাতে। 3 নম্বর কোয়েশ্চেনটিতে আছে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী? এর উত্তরটি হবে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি নিম্নরূপ। প্রথম হবে কৃষি জমিতে সেচের কাজে অতিরিক্ত নদী ও খালের জল ব্যবহারের ফলে জমি লবণাক্ত হয়ে পড়ে। দ্বিতীয় পয়েন্ট হলো নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহারে নদী ও খালের নাব্যতা কমতে থাকে। শিল্পক্ষেত্রের বর্জ্য নিষ্কাশনে নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহারে জলদূষণের মাত্রা বৃদ্ধি পায়। এবং 4 নম্বর পয়েন্টটি আছে পরিবহনের কাজে নদী ও খালের জলকে অতিরিক্ত ব্যবহারের ফলে জলে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। 4 নম্বর কোয়েশ্চেনটিতে আছে আবহ বিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। এর উত্তরটি হবে মৃত্তিকায় বসবাসকারী বহু প্রাণী তাদের বাসস্থান তৈরির জন্য শিলার যান্ত্রিক আবহ বিকার ঘটায়, যেমন খরগোশ, ইঁদুর, খেঁকশিয়াল, প্রেইরি কুকুর, কেঁচো প্রভৃতি প্রাণী সরাসরি শিলার মধ্যে গর্ত করে শিলা চূর্ণ বিচূর্ণ করে। আবার প্রাণীদের বর্জ্য পদার্থ এবং মৃতদেহ নিঃসৃত জৈব অ্যাসিড শিলার রাসায়নিক বিয়োজনে সাহায্য করে। 6 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথম কোয়েশ্চেনটিতে আছে আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? এর উত্তরটি হয়ে যাবে আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কারণ আমরাও পৃথিবীর আবর্তন গতির সঙ্গে মান গতিতে ঘুরছি। এখানে হবে সমান গতিতে ঘুরছি, তাই আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না। 6 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে আছে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এর উত্তর হবে পৃথিবীর 90% লোক সমভূমি অঞ্চলে বাস করে শুধুমাত্র জীবন ধারণের পক্ষে অনুকূল প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ থাকার জন্য। যেমন প্রথম পয়েন্ট হয়ে যাবে কৃষিকাজের সুবিধা। নদী গঠিত সমভূমি অঞ্চল উর্বর পলিমাটি দিয়ে গঠিত বলে পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ সমভূমি অঞ্চলে হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট হলো শিল্প স্থাপনের সুবিধা। শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা, উন্নত পরিবহন ব্যবস্থা, ঘন জনবসতি, চাহিদাযুক্ত বাজার সমভূমি অঞ্চলে থাকায় এখানে ধাতব এবং কৃষিভিত্তিক উভয় প্রকার শিল্প স্থাপিত হতে দেখা যায়। 3 নম্বর পয়েন্টটি হবে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। সমতল ভূপ্রকৃতির কারণে সড়কপথ ও রেলপথ সহজে নির্মাণ করা যায় ফলে এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে সহজে পরিবহন ও যোগাযোগ রক্ষা সম্ভব হয়েছে। পরের প্রশ্নটি হলো আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। এখানে দেখো একদিকে বিষয়টি দেওয়া রয়েছে, সেই বিষয়গুলির ভিত্তি করে আমাদেরকে আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বতের পার্থক্যটি দেখাতে হবে। উৎপত্তিগতভাবে বলা যায় আগ্নেয় পর্বতের ক্ষেত্রে অগ্ন্যুৎপাতের কারণে লাভা, সিন্ডার ও ভস্ম সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। ক্ষয়জাত পর্বত প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের ফলে এই পর্বত গঠিত হয়। শক্তির হিসাবে আগ্নেয় পর্বতে হচ্ছে অন্তর্জাত শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী। ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে বহির্জাত শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী।
আকৃতিগতভাবে আগ্নেয় পর্বতের ক্ষেত্রে হবে আগ্নেয় পর্বত শঙ্কু আকৃতির হয়, যেখানে ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে প্রধানত গম্বুজের মতো হলেও যে কোনো আকৃতির হতে পারে। 7 দাগে দেখো বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথম কোয়েশ্চেনটিতে আছে চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। প্রথমটি আছে দিগন্ত রেখা এবং দ্বিতীয়টি আছে ধ্রুবতারা। দিগন্ত রেখার উত্তরটি হলো কোনো বড় ফাঁকা মাঠে দাঁড়ালে দূরে মনে হয় আকাশ মাটিতে মিশে গেছে, তেমনি সমুদ্র তীরে দাঁড়ালে দূরে মনে হয় জল আকাশকে ছুঁয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এটি ঘটেছে। পৃথিবী গোলাকার বলেই ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি তত বাড়ে এবং আকৃতিও বৃত্তচাপের মতো হয়। ধ্রুবতারার ক্ষেত্রে উত্তর গোলার্ধে ধ্রুবতারাকে আমরা নিরক্ষরেখায় 0 ডিগ্রি কোণে দেখি। নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া যায় ততই ধ্রুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুতে দেখি একেবারে মাথার উপর 90 ডিগ্রি কোণে। পৃথিবী সমতল হলে সকল স্থান থেকেই ধ্রুবতারাকে একই উন্নতি কোণে দেখা যেত। 7 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে আছে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহ বিকারগ্রস্ত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো। এর উত্তরটি হবে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে যান্ত্রিক আবহ বিকারের তুষার খণ্ডীকরণ প্রক্রিয়াটি বিশেষভাবে প্রাধান্য লাভ করে থাকে। এই প্রক্রিয়ায় অতিরিক্ত শীতলতার সংস্পর্শে এসে উচ্চ পার্বত্য অঞ্চলে শিলা ফাটলের ফলে আবদ্ধ জল বরফে পরিণত হয় এবং আয়তনে বেড়ে ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দিতে থাকে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটি চলতে থাকলে শিলার ফাটলটি আরও বেড়ে যেতে থাকে এবং অবশেষে মূল শিলাদেহ থেকে শিলাস্তর খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ে। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা মধ্যস্থ লৌহযুক্ত খনিজের সাথে অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় শিলার বিয়োজন ঘটিয়ে থাকে। এই প্রক্রিয়ায় লোহা ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয় ও শিলা সহজেই ভঙ্গুর হয়ে পড়ে। এই প্রক্রিয়ায় শিলার ওপরে হলদে বাদামি ছোপ বা মরচে পড়তে দেখা যায়। এর উদাহরণ হলো উড়িষ্যার বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণাংশে কিরিবুরুর লৌহ সমৃদ্ধ উচ্চভূমিতে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। 7 দাগের তৃতীয় কোয়েশ্চেনটিতে আছে পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়। এর উত্তরটি হবে মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে, যেমন ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল এই 4টি প্রধান ঋতু পর্যায়ক্রমিকভাবে পরিলক্ষিত হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অনিশ্চিত, অনিয়মিত ও অসম বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের মোট বৃষ্টিপাতের প্রায় 90% ঘটে মৌসুমি বায়ুর আগমনে, কিন্তু মৌসুমি বায়ু খামখেয়ালি প্রকৃতির হওয়ায় এর প্রভাবে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত যেমন অনিশ্চিত তেমনই অনিয়মিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালের শেষে দক্ষিণের সমুদ্র থেকে মৌসুমি বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। তাই পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির। আবার শীতকালে পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বায়ু দক্ষিণ দিকে ফিরতে থাকে। স্থলভাগ থেকে প্রবাহিত এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলে বৃষ্টির সম্ভাবনা থাকে না, তাই শীতকাল শুষ্ক প্রকৃতির। পরেরটিতে আছে বিপরীতমুখী বায়ুপ্রবাহ। মৌসুমি বায়ুর আগমনকালে পশ্চিমবঙ্গে বায়ুপ্রবাহ দক্ষিণ দিক থেকে উত্তরমুখী এবং প্রত্যাগমনকালে উত্তর থেকে দক্ষিণমুখী হয়। পরের পয়েন্টটি হচ্ছে উষ্ণতা। মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে আকাশ মেঘে ঢেকে যায়, বৃষ্টিপাত ঘটে, ফলে উষ্ণতা অনেকটা কমে যায়। সো স্টুডেন্টস, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।